সবার আগে পড়াশোনা করে বাকি অন্য কাজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটু মুট করে দিলাম, দিয়ে আমি কিছু কথা বলি, কথাগুলো বলা পরে তোমাদের জন্য আমি আবার আনমুট করে দেব। সেটি হচ্ছে আমাদের জৈব যৌগের নামকরণ। এই জৈব যৌগের নামকরণ আমাদের এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই নামকরণ ছাড়া আমরা জৈব যৌগ পড়তে পারবো না। অনেকের নাকি জ্বর আসতেছে এই জৈব যৌগের নামকরণের কথা শুনে। তো দেখি কার কত ডিগ্রি জ্বর আসে, আমি একটু দেখবো জ্বর কিভাবে ভালো করতে হয়, সেটা আমার ওষুধ জানা আছে। দেখো, সাধারণত জৈব রসায়নের আমরা প্রত্যেকটা জৈব রসায়নে প্রত্যেকটা কার্যকরী মূলকে, আমি আবারও বলছি, সেটা হচ্ছে কার্যকরী মূলকটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকরী মূলক যদি আমরা মুখস্থ করতে না পারি, কার্যকরী মূলক যদি আমরা মুখস্থ না রাখি, তাহলে আমরা জৈব যৌগ অধ্যায়টা কিছুই ভালো মতো শিখতে পারবো না, কিছুই না। এই জন্য এটার প্রতি এত গুরুত্ব আমি দিচ্ছি, এবং অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে গ্রুপে পোস্ট করবে। আমি আশা করি তোমরা সকলেই গ্রুপে পোস্ট করবে। আর আর আগামীকালকে তো অবশ্যই আমি তোমাদের মুখে মুখে সবাইকে ধরবো, এটা তো অবশ্যই। তো সেটি হচ্ছে সাধারণত জৈব যৌগের নামকরণে বেশ কয়েকটা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতি, যে পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতি। এটা হচ্ছে 1 নম্বর। এরপরে 2 নম্বরে রয়েছে আমাদের উদ্ভূত বা জাত পদ্ধতি, উদ্ভূত বা জাত পদ্ধতি। হ্যাঁ, 3 নম্বর রয়েছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি। হ্যাঁ, এইটা হচ্ছে ভালো করে লিখে নাও সবাই, IUPAC, ইউপ্যাক পদ্ধতি, IUPAC। এই IUPAC এর পূর্ণ রূপটা কি? এই পূর্ণ রূপ তোমরা সকলে জানো, তারপরেও আমি একটু লিখে দিই, তোমাদের জন্য ভালো হবে। IUPAC এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক। এইটা হচ্ছে বহুল ব্যবহৃত এবং সবথেকে জনপ্রিয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনো একটা জৈব যৌগর যদি নাম বলি, তাহলে গোটা বিশ্বের যে কোনো দেশের যে কোনো ভাষাভাষীর লোক এই অর্গানিক কম্পাউন্ড, বা শুধু অর্গানিক কম্পাউন্ড না, যে কোনো কেমিক্যাল নাম, যে কোনো কেমিস্ট্রির নাম আমরা এই পদ্ধতিতে যদি বলি, তাহলে যে কোনো দেশের যে কোনো বিশ্বের যে কোনো ভাষাভাষীর লোক এই পদ্ধতিতে বুঝতে পারবে। লেখাগুলো কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এইটা কিন্তু অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে যে ইউপ্যাক কি, ইউপ্যাক এর পূর্ণ রূপ কি, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর মানে ক নাম্বার প্রশ্নে আসে 1 নম্বরের। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এইখানে যদি বানানের কোনো একটা জায়গায় তোমাদের ভুল হয়, তাহলে কিন্তু আর মার্কস দেওয়া হবে না, সেটাকে আমরা 0 দিব। এই জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে স্পেলিং, অর্থাৎ বানান। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বানানের কোনো জায়গা যদি ভুল যায়, তাহলে কিন্তু আমরা 0 দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে 0 দিয়ে দেবো। যে তোমাদের কোনো ওখানে এক্সকিউজই খাটবে না যে স্যার আমি বানানটা ভুল করে ফেলছি স্যার, সে হ্যান ত্যান, কোনো রকমের এক্সকিউজ চলবে না। তো এই জন্য এইটার জন্য বিশেষ করে বানানটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখানে তোমরা যারা এটা অ্যান্সারটা লেখো, আমরা কিন্তু বানানটাই আগে খুঁটে খুঁটে দেখি, কারণ এখানে দেখার মতো অন্য কোনো কিছু নাই, এখানকার বানানটাই মূল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সাধারণ পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি আজকে। সাধারণ পদ্ধতি, এবং 2 নম্বরে ছিল আমাদের উদ্ভূত বা জাত পদ্ধতি।
আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পড়াচ্ছি, ভালোভাবে সবাই মনোযোগ দিবা। যেখানে বুঝতে অসুবিধা হবে তাৎক্ষণিকভাবে তোমাদের মাইক আমি ওপেন করে দিচ্ছি, তাৎক্ষণিকভাবে আমাকে প্রশ্ন করবা। একটু মনোযোগী হও, আমি শিওর যে তোমরা রসায়নে শুধু মানে সকলেই এ প্লাস পাবা। একটু খালি আমার ক্লাস টাইমটা তোমরা মনোযোগী হবা, সকলেই এ প্লাস পাবা রসায়নে। স্যার এ প্লাস না গোল্ডেন পাবো? আমি তো সব সাবজেক্টের কথা বলতে পারি না, আমি রসায়নের কথা বলতে পারি। আমরা বস হয়ে যাব কেমিস্ট্রিতে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। স্যার ইয়াসমিন আপু ম্যাডাম হয়ে যাবো। চেষ্টার বাইরে কোনো কিছু নাই। হ্যাঁ, তো ঠিক আছে। দেখো, সাধারণ পদ্ধতি, সাধারণত এই পদ্ধতিতে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আমি গতদিন তোমাদের আলোচনা করেছিলাম। আমাকে কেউ একজন বলো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? তার সম্পৃক্ত হাইড্রোকার্বনে এক বন্ধনে আবদ্ধ থাকবে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আপনার দুই বন্ধনে আবদ্ধ থাকবে। আচ্ছা, ত্রিবন্ধনও হতে পারে। আচ্ছা সাব্বির অ্যান্সার করছো, কিন্তু অ্যান্সারটা 50% হয়েছে, 50% হয়নি। হ্যাঁ, তো এমন ভাবে উত্তর করবা যাতে সবগুলোই থাকে, অ্যান্সারটা যেন অ্যাকুরেট হয়। তুমি বলছো ঠিক আছে, সাধারণত সম্পৃক্ত হয়। বলো ইয়াসমিন। ইয়াসমিন বলো। আচ্ছা, সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে সেই সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের বন্ধনীটা হবে এক বন্ধনী। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে সেই সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন বন্ধনী দ্বিবন্ধন এবং তিন বন্ধন হয়, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন আমরা আসি তাহলে এই পদ্ধতি। আমরা এখন কিন্তু সাধারণ পদ্ধতির নামকরণে আলোচনা করছি। সাধারণ পদ্ধতি নামকরণের যে সাধারণ পদ্ধতিটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। নামকরণের যে সাধারণ পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই পদ্ধতির সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামের শেষে এন যুক্ত হয়। নামের শেষে এন যুক্ত হয়। যেমন মিথেন থেকে বিউটেন পর্যন্ত 4টি যৌগের নাম এদের সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে, এটা আমরা বলতে পারি। এরপরে পঞ্চম থেকে উচ্চতর হাইড্রোকার্বনের ক্ষেত্রে অণুতে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা সূচক গ্রিক শব্দের শেষে এন যুক্ত করে নামকরণ করা হয়ে থাকে। যেমন তোমার মিথেন, ইথেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরপরে রয়েছে আমাদের পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এগুলো কিন্তু সাধারণ পদ্ধতির নামকরণ। ঠিক আছে, আচ্ছা এখন আর একটা বিষয় হচ্ছে যে কার্বন শিকলের গঠন সরল হলে নামের পূর্বে এন বসাতে হয়। যেমন এইটা হচ্ছে CH3 CH2 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 CH3। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা রয়েছে? 1 2 3 4 5। 5 কার্বন হলে কি হয়? এটা পেন্টেন হয়, তাই না? জি স্যার। আচ্ছা, পেন্টেন হয়। তো এইটা সাধারণ পদ্ধতির নামকরণ করতে গেলে এটার সামনে একটা এন বসায় দিলে আমাদের সাধারণ নামকরণটা হয়ে যায়। যেমন এন পেন্টেন, এন, এখানে কিন্তু এটাকে আবার বন্ড বলা যাবে না, এটা হচ্ছে হাইফেন, এন হাইফেন পেন্টেন। ঠিক আছে, আবার অনেক জায়গাতে অনেক বইতে দেখছি আমি যে হাইফেনটা নাই, জাস্ট এন পেন্টেন লেখা আছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের বইতে যেটা আছে তোমরা সেটাই পড়বা, পরীক্ষায় আসলে বা যখন যেখানে ব্যবহার করতে হবে তখন সেখানে সেভাবে উত্তর করবা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আসি সাধারণত যৌগের প্রান্তে 3টি কার্বন সম্বলিত মূলক থাকলে তাদের নামের পূর্বে আইসো যোগ করতে হয়। তাদের নামের পূর্বে আইসো যোগ করতে হয়। দেখো এখানে আমরা 5 কার্বনের কি পড়লাম? পেন্টেন পড়লাম। এখন দেখো CH3CH, এখানে একটা CH3CH2 CH3। এখানে দেখো এটার নামকরণ কি হতে পারে তোমাদের ধারণা? সাধারণ পদ্ধতির নামকরণ আমরা আলোচনা করছি। তো এটার ক্ষেত্রে এই তোমার এই শাখাটা নিচেও যদি থাকা যে কথা, উপরে থাকাও একই কথা, বিষয়টা হচ্ছে একই। তো এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা কার্বন দেখতে পাচ্ছি। তাহলে এটাও কিন্তু পেন্টেন হবে। ক্লিয়ার? এটাও কিন্তু পেন্টেন হবে, কিন্তু এই যে একটা শাখা আছে, এই শাখাটা বের হয়ে আসার কারণে এটার নামের পূর্বে আমাদেরকে লিখতে হবে আইসোপেন্টেন।
ওকে, এইটার নামের পূর্বে আইসো বসাতে হবে। এন মানে হচ্ছে প্লেন, প্লেন যে চেইন, প্লেন যে শিকলটা, অর্থাৎ একেবারে মূল কার্বনের যেটা, এর উপরে নিচে কোনো শাখা নাই, এ ধরনের নামের পূর্বে এন লিখতে হয়। এন পেন্টেন, পেন্টেন কেন? 5 কার্বনের জন্য। আচ্ছা, ঠিক একইভাবে যদি কোনো শাখা বের হয়ে আসে, ঠিক আছে, এই শাখা, একটা শাখা বের হয়ে আসলে এই একটা শাখার জন্য আমাদের লিখতে হয় আইসো। আইসো। যদি দুটা শাখা বের হয় তখন কি লিখতে হবে জানো? তখন লিখতে হবে নিও। ওকে, আচ্ছা এক্সাম্পলটা লিখেই দিই, কেন এত কনফিউশন? স্যার আমি আইসো নিও এটা বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, টেনশন করার কোনো কারণ নাই। দেখো, আমিও বুঝি নাই। যারা বোঝে নাই দেখতে থাকো, অসুবিধা নেই। এইটা হচ্ছে আইসো, এইটা হচ্ছে এন পেন্টেন, আর এটা হচ্ছে নিও পেন্টেন। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা 1 2 3 4 5 5 কার্বন আছে কিনা, এবং এই 5 কার্বনের মধ্যে কোনো রকমের শাখা টাখা নাই, একেবারে প্লেন। ঠিক আছে, এরকমের যখন নাম থাকবে তখন সেইটা 5 কার্বন থাকার কারণে পেন্টেন, এবং তার নামের পূর্বে এন বসাতে হবে, অর্থাৎ এন পেন্টেন উচ্চারণ করতে হবে। এটা কিন্তু আমরা সাধারণ পদ্ধতির নামকরণ করছি, মনে রেখো, বারবার বলছি। স্যার সবসময়? সব সময়, সব সময়। যদি প্লেন হয়, যেমন ধরো CH3CH2CH3, এটার নাম কি? স্যার ইথেন। 1 2 3 কার্বন, 3 কার্বনের জন্য প্রোপেন। জি স্যার। 3 কার্বনের জন্য প্রোপেন। ইয়াসমিনের তো এগুলো ভুল হওয়ার কথা না, ইয়াসমিন। আর স্যার সবসময় গুলিয়ে বলতে ফেলছি। শুধু সাধারণ পদ্ধতির ক্ষেত্রে, ইউপ্যাক পদ্ধতির ক্ষেত্রে তো অন্যভাবে নামকরণ করানো হয়। ইউপ্যাক পদ্ধতি তাহলে আমরা এখনো আলোচনা করছি না, আমরা সাধারণ পদ্ধতির নামকরণ আলোচনা করছি। স্যার সেটাই স্যার বলছি। তাহলে এটা কি এন প্রোপেন বলবো? এইটা হবে এন প্রোপেন। ক্লিয়ার? আমি ইউপ্যাক পদ্ধতিতে এখনো আসিনি, ইউপ্যাক পদ্ধতির কোনো কথা এখানে হবে না, যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে কথা হবে। জি স্যার। আচ্ছা, তাহলে যখন প্লেন হবে তখন সেটা হবে এন। যদি একটা শাখা বের হয়, এই যে এটা, আইসো স্যার। এটা হবে আইসো। জি স্যার। মোট কার্বন কয়টা? 1 2 3 4 5, 5 5টা। কার্বনের জন্য 5। পেন্টেনই বলতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে আবার দেখো, এইটা মূল শিকল ধরো আর এইটাই মূল শিকল ধরো, যেটাই ধরো কোনো অসুবিধা নেই। এইটা যদি মূল শিকল, লম্বা শিকল ধরো, তাহলে এর এইটা একটা শাখা, এইটা একটা শাখা, দুইটা শাখা দুই দিকে বের হয়েছে। এইটার ক্ষেত্রে নাম হবে নিও। অনেকগুলো সেক্ষেত্রে নিও হবে। অনেকগুলো বলতে দুটোই হবে, তো দুটোর বেশি কেমনে হবে স্যার? দুটোর বেশি সম্ভব নয়। স্যার যদি একটা বড় ইয়া থাকে, শিকল থাকে, আর সেখানে যদি অনেকগুলো থাকে। ওই সাধারণ নামের ক্ষেত্রে এর বেশি আর থাকবে না স্যার। অসাধারণ নাম সাধারণ নাম যেগুলো চলতেছে। যেগুলো অসাধারণ নাম আসবে সেগুলোর স্যার ক্ষেত্রে যদি আলাদা। হেক্সেন বা হেপটেনের ক্ষেত্রে হয়, আর যদি 3টা শাখা বের হয়। আচ্ছা, গুড কোশ্চেন, গুড কোশ্চেন। সেক্ষেত্রে সাধারণত তোমার ওই নিও দিয়ে উচ্চারণ করতে হবে, তবে মূল কার্বন যে কটা থাকবে, মূল কার্বন যে কটা থাকবে টোটাল, যে 1 2 3 করে বলতে হবে। না 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 না, ওটা তো আমরা ইউপ্যাক পদ্ধতিতে স্যার ওইটা। আচ্ছা, আর এক্সাম্পলই লিখে দিই। মনে করো এখানে তোমার আরো একটা এখানে শাখা আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইটার ক্ষেত্রে তুমি নিওই বলতে হবে, নিওই বলতে হবে, এবং মোট কার্বনটার যটা সংখ্যা হবে, যেমন একটা কার্বন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 কার্বনের জন্য নাম কি হয়?
স্যার হেপটেন। 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 তাহলে নিও হেপটেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে সাধারণ পদ্ধতির নামকরণ শেষ। স্যার তাহলে এখানে হেপটেন তো হয়েছে, কিন্তু উপরে তো হচ্ছে 3টা ছিল, তাই না? সেক্ষেত্রে শুধুমাত্র নিও হেপটেনই বলবো, মানে অন্য কিছু আর যোগ করা লাগবে না। না 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 না, এটা সাধারণ পদ্ধতির জন্য, এটা সাধারণ পদ্ধতির জন্য। আমরা ওকে স্যার। দুইটা ইউপেক শাখায় থাকবে। পদ্ধতিতে এখনো কিন্তু আসিনি। ইউপেক পদ্ধতিতে কিন্তু এগুলোর নাম আবার আলাদা আলাদা হবে। হ্যাঁ স্যার, সেটা আমি জি ফার্স্টে স্যার, বুঝতে বললাম। পারছি। হ্যাঁ, এটা তো তুমি বলছোই, কিন্তু আমরা ইউপেক পদ্ধতিতে এখনো আসিনি। এখন যে পদ্ধতি আলোচনা করছি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সাধারণ পদ্ধতির নামকরণটা শেষ করলাম। এরপরে আমাদের আসবে উদ্ভূত বা জাত পদ্ধতি, 2 নম্বর যেটা রয়েছে, উদ্ভূত বা জাত পদ্ধতি। অ্যাকচুয়ালি এই উদ্ভূত বা স্যার জাত, ক্লাস কয়টা পর্যন্ত চলবে? এই আর 2 মিনিট, ওকে স্যার। 9টার মধ্যে শেষ করে দেবো, 9টার মধ্যে শেষ করে দেবো। স্যার তাহলে নিউ টপিক না ধরাই মনে হয় ভালো হয়। না না না, আমি শেষ করি, আমি কথাটা শেষ করি, টেনশন করো না। আমার মাথার মধ্যে সবকিছু থাকে, সব। তো বিষয়টা হচ্ছে যে 2 নম্বর যে পদ্ধতিটা রয়েছে আমাদের নামকরণে, সেটা হচ্ছে উদ্ভূত বা জাত পদ্ধতি। এই পদ্ধতিটা নির্দিষ্ট কোনো নাম নেই। এটা এক এক এলাকায়, এক এক দেশে এক এক ভাবে এটার নাম হয়, এটার নির্দিষ্ট কোনো নাম হয় না। ক্লিয়ার? স্যার এই জন্য স্যার। এটা নিয়ে ব্যাপক কোনো আলোচনা নেই। তাহলে এই 2 নম্বরটা আমাদের শেষ। এখন আমাদের আসবে 3 নম্বর। স্যার শুনতে পাই, আবার বলবেন, একটু নেটে কাটা গেছিল, শুনতে পাই আচ্ছা, না। 2 নম্বর স্যার, পদ্ধতি ঢাকা যেটা ছিল, বিশ্ববিদ্যালয়ে নেট 2 ফাঁকা। নম্বর পদ্ধতি আমাদের যেটা ছিল যে উদ্ভূত বা জাত পদ্ধতি, এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই নামের। এটা এক এক এলাকায় এক এক রকম, অর্থাৎ এক এক দেশে এক এক রকম, যার কারণে এটার কোনো মানে বাপমা নাই। আচ্ছা, এখন এরপরে আমাদের যেটা এরপরে আমাদের যেটা কোনো মোস্ট প্রকার নিয়ম ইম্পর্টেন্ট, কানুন থাকবে না? না না না, ওটা কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নাই। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আজকে আর শুরু করব না, সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বা ইউপ্যাক পদ্ধতি 3 নাম্বার। এটা আমরা আগামীকালকে শুরু করব, আজকে আর এটা নিয়ে কোনো আলোচনা আমরা করব না। ভাইয়ারা, আপনারা কি অন্য টিচারে ক্লাস করেন ফিজিক্স বা কেমিস্ট্রি, মানে জুম অ্যাপে আর কোনো? না ভাইয়া। না। মানে যদি আচ্ছা করতেন তো ফিজিক্স এর কোন টিচারের লিংক একটু আমাকে দিলে আমার একটু সুবিধা হতো ভাইয়া, তাই বললাম আর কি। আচ্ছা, এই সাব্বির, ওই সাব্বিরকে একটু হেল্প করো। সাব্বির গ্রুপে যাবা, গ্রুপে অ্যাডভান্স গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে ওই যে তোমার ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। স্যার মেসেজ, আমারও খুব স্যার আমি তো মনে হয় গ্রুপে অ্যাড নাই। অ্যাডভান্স গ্রুপে অ্যাড যারা যারা আছে তাদের সঙ্গে তারা কথা বলে দিও, ঠিক আছে? আচ্ছা।